হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিডি ফিজিক্স। আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস ইউনিট এবং ডাইমেনশনের ওপর যে বা ভৌতজগৎ এবং পরিমাপের ওপর যে প্রথম ক্লাস, সেটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি তারা ফার্স্ট ক্লাস দেখে তারপর সেকেন্ড ক্লাসে এন্টার করবে। ওকে, তারা প্রথমে ফার্স্ট ক্লাস দেখবে, ঠিক আছে, তারপর সেকেন্ড ক্লাসে এন্টার করবে। ওকে, আজকে আমরা পড়তে যাচ্ছি তাৎপর্যপূর্ণ অঙ্ক এবং ত্রুটির গণনা। তাহলে আমাদের আজকে ক্লাসের টপিক কি? ক্লাসের টপিক হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক এবং ত্রুটির গণনা। এক্ষেত্রে বলে রাখি, এই ছোট্ট জিনিসটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে শিখে নিই, তাহলে ভবিষ্যতে আমাদের ফার্স্ট সেমিস্টার তো হয়েই যাবে, নির্দ্বিধায় হয়ে যাবে। ইভেন ভবিষ্যতেও আমাদের এখান থেকে তোমার জেই এবং নিট যে এক্সামই বলো, প্রতিবার কোয়েশ্চেন থাকে এবং কোয়েশ্চেনের লেভেল একদম ইজি থাকে। ঠিক আছে, সুতরাং একটু যদি ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে শিখে ফেলো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারে। ঠিক আছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ওকে, দেখো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে ত্রুটি এবং তার গণনা। ত্রুটি এবং তার গণনা। ত্রুটি কি? ত্রুটি মানে ধরো কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে, সাপোজ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কি 2 মিটার এবং 2.53 মিটার, মানে 2 মিটার 53 সেন্টিমিটার, 2 মিটার 53 সেন্টিমিটার। এবার তুমি ওটা মাপতে গিয়ে ধরো এই দণ্ডটা আছে, এই দণ্ডের দৈর্ঘ্য মনে করো 2.53 মিটার, মানে 2 মিটার 53 সেন্টিমিটার। কিন্তু তুমি এটা মাপতে গিয়ে কি করলে? তুমি এটা মাপতে গিয়ে এটাকে মেজার করলে 2.50 মিটার। তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ কি না? এটা তার প্রকৃত মান। এটা তার কি? এটা তার হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান। কিন্তু তুমি যেই মানটা মেজার করলে স্কেল দিয়ে বা যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি যেটা মেজার করলে, সেটা কি প্রকৃত মান? না। সেটা কি? সেটা হচ্ছে ত্রুটিযুক্ত মান। সেটা কি? সেটা হবে ত্রুটিযুক্ত মান। ওকে, তাহলে পরিমাপ করতে গেলে ত্রুটি আসতেই পারে। এবার এই ত্রুটি প্রকারভেদ আছে। কি? ত্রুটির প্রকারভেদ আছে কি কি? দেখো, ত্রুটি দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। আরেকটা হচ্ছে অনিয়মিত ত্রুটি। একটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, আরেকটা হচ্ছে অনিয়মিত ত্রুটি। ইংরেজি নামগুলো একটু মনে রাখবে প্লিজ। শৃঙ্খলাবদ্ধ হচ্ছে সিস্টেমেটিক এরর। ওকে, শৃঙ্খলাবদ্ধ ত্রুটি কি? সিস্টেমেটিক এরর। আর অনিয়মিত ত্রুটি মানে কি? ইংরেজি নাম হচ্ছে র্যান্ডম এরর। তাহলে আমার কি আসলো? আমার আসছে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি এবং অনিয়মিত ত্রুটি। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি বলতে আমরা কি বুঝি? শৃঙ্খলাবদ্ধ ত্রুটি বলতে আমরা বুঝি যদি কোনো যন্ত্রের ত্রুটি থাকে, তাহলে সেটা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। কি? যন্ত্রের ত্রুটি যদি থাকে, তাহলে সেটা শৃঙ্খলাবদ্ধ ত্রুটির আন্ডারে পড়ে। যদি ব্যক্তিগত ত্রুটি থাকে, মানে আমি ঠিকঠাক মেজার করতে পারছি না, আমি মেজার করতে জানি না, তাহলে সেটাও কি শৃঙ্খলাবদ্ধ ত্রুটির আন্ডারেই পড়ে। এবং আরেকটা কি আছে? আরেকটা আছে বাহ্যিক ত্রুটি, মানে বাইরের কোনো কন্ডিশনের জন্য তোমার মেজার করতে গিয়ে মাপতে গিয়ে ভুল হয়ে গেল, সেটাও কিন্তু শৃঙ্খলাবদ্ধ ত্রুটির মধ্যেই পড়ে। ঠিক আছে, আর অনিয়মিত ত্রুটি কি? অনিয়মিত ত্রুটি হচ্ছে তুমি একটা জিনিসকে মেজার করতে যাচ্ছ, ঠিক আছে, মেজার করতে যাচ্ছ, তোমার মেজার করতে গিয়ে তুমি কি করলে? গন্ডগোল করে ফেললে। কেন? কারণ পরিমাপের সময়, ঠিক আছে, যে পরিমাপ করে যে অবজারভার, ঠিক আছে, তার উপলব্ধির তারতম্য হতে পারে।
মানে কি, মানে হয়তো তোমার একটু চোখের জন্য যেটা 2.53 সেটাকে তুমি 2.50 দেখছো, কারণ তুমি অত অ্যাকুরেটলি মেজার করতে পারছো না। তাহলে সেটা কার আন্ডারে পড়বে? সেটা পড়বে অনিয়মিত ত্রুটির আন্ডারে পড়বে। সেটা কার আন্ডারে পড়বে? সেটা পড়বে অনিয়মিত ত্রুটির আন্ডারে। ঠিক আছে, বোঝা গেল? এটা আমরা বললাম যে ত্রুটির প্রকারভেদ। ওকে, এবার দেখো এই যে ত্রুটির প্রকারভেদ আমরা পড়লাম, এবার ত্রুটিকে আমরা কিভাবে গণনা করব, এটা হচ্ছে আমাদের পরের বিষয়। ত্রুটিকে আমরা কিভাবে গণনা করব, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে ত্রুটির গণনা। দেখো ভালো করে, ধরো তুমি এই স্কেলটার, এই যে স্কেলটা আছে বা দণ্ডটা আছে, এর দৈর্ঘ্য মেজার করছো কি দিয়ে? কোনো একটা মেজারিং টেপ দিয়ে, ঠিক আছে? তো তুমি কি করলে, তুমি দেখলে যে একবার মেজার করে এর দৈর্ঘ্য আসছে x1, আরেকবার মেজার করে দৈর্ঘ্য আসছে x2, x3 ডট ডট ডট, এরকম তুমি এন খানা মেজারমেন্ট নিলে। কতগুলো মেজারমেন্ট নিলে? এন খানা। এবার বলি স্যার কী করে একটা জিনিসেরই মাপ একবার x1 আসছে একবার x2 আসছে? ব্যাপারটা হচ্ছে এই x1 x2 x3 এরা খুব কাছাকাছি। এরা কি? খুব কাছাকাছি। সাপোজ x1 হচ্ছে 1.3, x2 হচ্ছে 1.25, x3 হচ্ছে 1.32। তার মানে কি এই যে ভ্যালুগুলো দেখছো, এই যে ভ্যালুগুলো দেখছো, এই ভ্যালুগুলো কি খুব কাছাকাছি ভ্যালু। এরকমটা হওয়াই স্বাভাবিক। কোনো একটা অবজারভেশনে প্রত্যেকবার কি একই মাপ পাবো আমরা? কোনো একটা পর্যবেক্ষণে প্রত্যেকবার কি একই মাপ পাবো, একই পরিমাপ পাবো? নিশ্চয়ই না। দুটো তিনটে ভ্যালু সেম হতে পারে, কিন্তু বাকিগুলো একটু আলাদা হতেও পারে। সেম হয়ে গেলে তো বলতে হবে যে না ত্রুটি নেই, কিন্তু যেহেতু যন্ত্র দিয়ে পরিমাপ করছো, কিছু তার ত্রুটি থাকতেই পারে। তাহলে এবার এই দণ্ডের দৈর্ঘ্যের প্রকৃত মান কত? দণ্ডের দৈর্ঘ্যের প্রকৃত মান কত? তাহলে প্রকৃত মান, যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রু ভ্যালু। কি বলি? ট্রু ভ্যালু। প্রকৃত মান বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ট্রু ভ্যালু। সেটা কি? দেখো, প্রকৃত মান বা ট্রু ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে যে গড় মানটা আছে, এক্সের যে গড় মানটা আছে সেটাই হচ্ছে আমার প্রকৃত মান। তাহলে গড় মান কত হবে? আমরা গড় বের করার ছোটো ক্লাস থেকেই জানি, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, কতবার নিয়েছি? n বার। তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত মান বা ট্রু ভ্যালু। ওকে, তাহলে এবার দেখবো আমরা ত্রুটি। আমরা কি দেখব? গড় চরম ত্রুটি বা গড় ত্রুটি। ভালো করে বোঝো। প্রথম ক্ষেত্রে হচ্ছে প্রথমে ইন্ডিভিজুয়ালি ত্রুটি বের করো, যে x1 পরিমাপ যখন করতে গেলাম তখন ত্রুটি কত হচ্ছে? x1 যখন পরিমাপ করতে গেলাম তখন ত্রুটি হচ্ছে e1 ইজ ইকুয়াল টু মড অফ x1 মাইনাস এক্স বার। কারণ আমি এক্স বার অলরেডি পেয়ে গেছি। মড মানে কি? শুধু ভ্যালুটা। যে প্রথমবার পরিমাপ করতে গিয়ে দেখলাম ভ্যালু কত? x1, কিন্তু পরম মান কত? পরম মান হচ্ছে এক্স বার। তাহলে কতখানি ডিফারেন্স আসলো সেটাই তো ত্রুটি হবে, সেটাই তো এরর হবে। তাহলে এই e1 কত আসলো? x1 মাইনাস এক্স বার। সিমিলারলি আমার e2 কত আসবে? x2 মাইনাস এক্স বার মড অফ, কারণ আমি শুধু মানটা দেখতে চাই। সিমিলারলি এরকম করতে থাকলে আমার en কত আসবে? en আসবে xn মাইনাস এক্স বার। বলো বুঝতে পারলে কি না? ওকে, তাহলে এবার গড় ত্রুটি যদি বের করতে চাই কি করতে হবে? গড় ত্রুটি যদি বের করতে চাই তাহলে ই বার ইজ ইকুয়াল টু e1 প্লাস e2 প্লাস ডট 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 প্লাস en বাই n। এটাই হবে আমার কি? এটা হবে আমার গড় ত্রুটি। এটা হবে আমার গড় ত্রুটি। তাহলে আমি কি প্রকৃত মানটা জানতে পারলাম, আমি গড় ত্রুটি জানতে পারলাম। তাহলে যে ভৌত রাশিটি আমি পরিমাপ করছি তার সঠিক মান কি? তার সঠিক মান কি হবে? সঠিক মান হবে কি? x ইজ ইকুয়াল টু
এক্স বার প্লাস মাইনাস ই। তাহলে তার সঠিক মান হবে তার যে প্রকৃত মান প্লাস মাইনাস ত্রুটি, মানে প্রকৃত মান প্লাস মাইনাস ত্রুটি, মানে ই পরিমাণ ভ্যালু তার বেশিও হতে পারে বা ই পরিমাণ ভ্যালু তার কমও হতে পারে। যে এক্সাম্পল, সাপোজ ধরো এই দণ্ডটার দৈর্ঘ্য কত ছিল, দণ্ডটার দৈর্ঘ্য ছিল 2.5 মিটার, তাই না? তাহলে 2.5 প্লাস মাইনাস 0.2 যদি আমি বলি, তার মানে কি বোঝাচ্ছে যে 2.5 হচ্ছে এর অ্যাকচুয়াল মান, ট্রু ভ্যালু, 0.2 মিটার বেশিও হতে পারে কমও হতে পারে, সেটা হচ্ছে কি সঠিক মান। ঠিক আছে, একদম ধীরে ধীরে সবগুলো কনসেপ্ট আমরা 1 বাই 1 ডিল করব। ওকে, বোঝা গেল? তাহলে এবার যদি বলি যে কি আনুপাতিক ত্রুটি কত হবে? আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটি কি হবে? আনুপাতিক ত্রুটি হবে যে ত্রুটিটা আমি বের করলাম ই বাই যে প্রকৃত মানটা আছে, ত্রুটি বাই প্রকৃত মান, ত্রুটি বাই প্রকৃত মান, সেটা কি হবে? সেটা হবে আমার কি, সেটা হবে আমার আনুপাতিক ত্রুটি। যদি বলো যে শতকরা ত্রুটি কত হবে, শতকরা ত্রুটি কত হবে? শতকরা ত্রুটি হবে যেটা আনুপাতিক ত্রুটি আমি পেয়েছি তাকে 100% দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো শতকরা ত্রুটি। ঠিক আছে, তাহলে আমি কি পাবো? শতকরা ত্রুটি। এটা হচ্ছে ত্রুটির গণনা, ইন জেনারেল ত্রুটি আমি কিভাবে গণনা করতে পারি। আশা করি বোঝাতে পারলাম। ওকে, এবার দেখো যোগ বা এবং বিয়োগের ত্রুটি নির্ণয়। যোগ এবং বিয়োগের ত্রুটি নির্ণয়, ধরো কি আছে, x1 আছে 5 প্লাস মাইনাস 0.03 এবং x2 আছে দুটো রাশি, x1 হচ্ছে 5 প্লাস মাইনাস 0.03 আর x2 হচ্ছে 7, ওকে, প্লাস মাইনাস 0.01। যদি বলি যে এই দুটো রাশি আছে, তার মানে x1 এর প্রকৃত মান হচ্ছে 5, ত্রুটিগত 0.03, x2 এর প্রকৃত মান হচ্ছে 7, ত্রুটি হচ্ছে 0.01। ওকে, যদি বলি যে x1 প্লাস x2 কত হবে, যদি বলি x1 প্লাস x2 কত হবে, তার মানে কি প্রকৃত মান যেগুলো আছে 5 প্লাস 7 সেটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 12। স্যার 5 প্লাস 7 যোগ করে 12 হলো, ঠিক আছে, ত্রুটিগুলো কি হবে? এক্স্যাক্টলি, ত্রুটিগুলো যে আছে সেটা কি করতে হবে? ইকুয়াল টু কত হলো? 0.04, সেই ত্রুটিটাও যোগ করতে হবে। তার মানে আলটিমেটলি এইভাবে লেখাটা ভুল হয়ে গেল একটু। তাহলে x1 প্লাস x2 করবো, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? তাদের প্রকৃত মানগুলো যোগ করো, 5 প্লাস 7 যোগ করলো কত হচ্ছে? 12। ত্রুটিগুলো তাদের যোগ করো, কত হচ্ছে? 0.04। তার মানে আফটার অল আমি লিখতে পারি যে x1 প্লাস x2, ঠিক আছে, সেটা কত হবে? 12 প্লাস মাইনাস 0.04। এটাতে করলো যোগের নিয়ম। এবার স্যার বিয়োগ কি হবে? বিয়োগ করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে গেলে প্রথমে কি করো? তোমার এই 7 থেকে 5 প্রথমে বিয়োগ করো, 7 থেকে 5 প্রথমে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 2। তাহলে কি স্যার ত্রুটিগুলো বিয়োগ করব? না, ত্রুটিগুলো অলওয়েজ কি হবে? ত্রুটিগুলো অলওয়েজ যোগ হবে, সেটা বিয়োগই থাক আর যোগই থাক। মানে কি স্যার? মানে হচ্ছে ত্রুটি যে জিনিসটা আছে সেটা অলওয়েজ কি হয়? যোগ হয়। ত্রুটি অলওয়েজ যোগ হয়। মানেটা কি? মানে স্যার কিছু বুঝতে পারলাম না। মানে ধরে নাও যে কি ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন। এবার সাপোজ কেউ ভর পরিমাপ করতে গিয়ে 2% ত্রুটি করে দিল,
এবার সে যদি ভাবে যে আমি আয়তন পরিমাপ করতে গিয়ে যেটা ভ্যালু আছে তার থেকে যদি 2% কম বের করি তাহলে হয়তো আমার আর ত্রুটি হবে না। ওই 2% ওখানে এম এ 2% বেশি মেজার করেছি, ভি এ 2% কম মেজার করে জিনিসটাকে চলো ব্যালেন্স করে দেই, সেটা কখনোই হবে না। কেন? কারণ আফটার অল এই যে দুটো ত্রুটি আছে এরা পরস্পরের সঙ্গে যোগ হয়ে গিয়ে সেই ঘনত্বের ত্রুটি আরও বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে কি হবে আফটার অল x1 মাইনাস x2 সেটা কি হবে, সেটা হবে 2 প্লাস মাইনাস 0.04। ওকে, তার মানে এখান থেকে আমি কি শিখতে পেলাম, এখান থেকে শিখতে পেলাম ত্রুটি সর্বদা যোগ হবে। সেটা দুটো রাশি যোগ করতেই বলুক বা দুটো রাশি বিয়োগ করতেই বলুক, প্রকৃত মান যোগ বা বিয়োগ অনুযায়ী হবে, কিন্তু ত্রুটি সর্বদা যোগই হবে। ওকে, বোঝা গেল? ফাইন ফাইন, চলো নেক্সটে যাওয়া যাক। এরপরে বলেছে গুণ এবং ভাগে ত্রুটি নির্ণয়। গুণ এবং ভাগে ত্রুটি নির্ণয়। দেখো কি করব, ভালো করে বোঝো। ব্যাপারটা হচ্ছে এরকম, কি ধরো এক্স কোনো একটা ভৌত রাশি, সেখানে বলা আছে কি পি টু দি পাওয়ার কিউ টি টু দি পাওয়ার এস জি টু দি পাওয়ার এল, এরকম কিছু একটা দেওয়া আছে। এক্স হচ্ছে একটি ভৌত রাশি যেখানে পি টি এবং জি এরাও ভৌত রাশি। পি টি জি এরাও কি, এরাও হচ্ছে ভৌত রাশি। ওকে, এরাও হচ্ছে কি ভৌত রাশি। আর কিউ এস এল কি, এরা হচ্ছে কি ঘাত বা যেটাকে আমরা বলি পাওয়ার। ঘাত বা যেটাকে আমরা কি বলি পাওয়ার। তাহলে বলেছে যে এক্স পরিমাপে ত্রুটি কত হবে, সেটাকে আমরা এইভাবে লিখব। দেখো আমি ডিরেক্টলি বলছি, ডেল এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কিউ ডেল পি বাই পি প্লাস এস ডেল টি বাই টি প্লাস এল ডেল জি বাই জি। ওকে, দেখো তাহলে কি আসলো, তাহলে আমাদের আসলো ডেল এক্স বাই এক্স মানে এক্সের ত্রুটি। কী ত্রুটি? এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। ইজ ইকুয়াল টু পাওয়ারটা সামনে আসলো ডেল পি বাই পি প্লাস পাওয়ারটা সামনে আসলো কার, টি এর, ডেল টি বাই টি প্লাস পাওয়ারটা সামনে আসলো কার, জি এর, এল ইন্টু ডেল জি বাই জি। এখানে নিচে আছে বলে মাইনাস সেরকমটা ভাবার দরকার নেই, কারণ একটু আগেই বললাম ত্রুটি সর্বদা কি হয়, ত্রুটি সর্বদা যোগ হয়। ত্রুটি সর্বদা কি হবে, যোগ হবে। ঠিক আছে, তার মানে এই যে পি নিচেরগুলো যে আছে পি টি জি এগুলো কি, এগুলো হচ্ছে প্রকৃত মান। এগুলো হচ্ছে প্রকৃত মান। আর ওপরে যেগুলো আছে ডেল পি ডেল টি ডেল জি এগুলো কি ত্রুটি, এগুলো হচ্ছে ত্রুটি। ওকে, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে বি টু দি পাওয়ার বি। ওকে, বি টু দি পাওয়ার বি, সরি নট বি টু দি পাওয়ার বি, ধরো বি টু দি পাওয়ার 2 সি টু দি পাওয়ার 3 বাই ডি টু দি পাওয়ার 4। ওকে, বলেছে বি পরিমাপের ত্রুটি কত, বি পরিমাপের ত্রুটি হচ্ছে 2%, সি পরিমাপের ত্রুটি 1%, ডি পরিমাপের ত্রুটি হচ্ছে কত, ধরো 0.5%। তাহলে বলেছে এর ত্রুটি কত। তাহলে এর ত্রুটি মানে কি, প্রথমে ডেল এ বাই এ করি, কি হবে 2 ডেল বি বাই বি প্লাস 3 ডেল সি বাই সি প্লাস 4 ডেল ডি বাই ডি, হ্যাঁ কি না? এবার বলবে যে ডেল বি কত, ডেল বি হচ্ছে বি এর ত্রুটি কত 2%। তো পার্সেন্টে ত্রুটি যদি দেওয়া থাকে, পার্সেন্ট কার রেসপেক্টে ক্যালকুলেট করা হয়, 100-র রেসপেক্টে, 100-এর রেসপেক্টে, হ্যাঁ কি না? তার মানে প্রকৃত মান এখানে কত ধরতে হবে,
প্রকৃত মান ধরতে হবে 100, সেটা বি হোক বা সি হোক বা ডি হোক। প্লাস 3, আচ্ছা বলো সি এর ত্রুটি কত 1%, তাহলে সি এর প্রকৃত মান কত 100 প্লাস, ওকে, প্লাস কি 4, ডি এর ত্রুটি কত হাফ, নিচে কত 100, তার মানে এখানে কি লিখতে পারি 4/100 যোগ 3/100 যোগ 2/100, তার মানে 4 3 7 2 9, 9/100। ডেল এ বাই এ অর্থাৎ এর আনুপাতিক ত্রুটি আসলো বা ভগ্নাংশ ত্রুটি, দুটো একই কথা, কিন্তু আনুপাতিক ত্রুটিও যা ভগ্নাংশ ত্রুটিও কিন্তু তাই। কত আসলো 9/100। তো 9/100 যদি আসে, 9/100 যদি আসে, তাহলে তার শতকরা ত্রুটি কীভাবে বের করব? শতকরা ত্রুটি এইভাবে বের করব, কি ডেল এ বাই এ 100 দিয়ে গুণ করতে হবে, একটু আগেই তো শিখলাম, 100 দিয়ে যদি গুণ করে দেই তা 9/100 ইন্টু 100, তার মানে কত আসবে? এর শতকরা ত্রুটি আসবে 9%। এর শতকরা ত্রুটি আসবে 9%। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, যে ধরো আসলো এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু সি, মানে কি কনস্ট্যান্ট ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি বাই জেড টু দি পাওয়ার সি। তাহলে সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি থাকে তাহলে ডেল এক্স বাই এক্স কী হবে? ধ্রুবকের তো ত্রুটি নির্ণয়ের কোনো প্রশ্ন আসে না, ধ্রুবকের তো কোনো পরিবর্তন হয় না। ত্রুটি মানে কি? পরিবর্তন, অ্যাকচুয়াল মান থেকে কতটা পরিবর্তন হচ্ছে। তার মানে ডেল সি বাই সি যদি লেখো নিয়ম অনুযায়ী, আচ্ছা লিখো পি ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই প্লাস সি ইন্টু ডেল জেড বাই জেড। দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, কোন পার্টটা? ডেল সি বাই সি। এই পার্টটা কি ডেল সি কত হবে? ডেল সি হবে 0, কারণ ধ্রুবকের তো ত্রুটি হয় না বা ধ্রুবকের তো পরিবর্তন হয় না। তার মানে সামনে যদি এরকম ধ্রুবক থাকে সেটাকে তুমি উড়িয়ে দিতে পারো, উড়িয়ে দিয়ে এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের ত্রুটি কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু বোঝা গেল। ওকে, ত্রুটি কী করে নির্ণয় করব সেটা কিন্তু আমরা বুঝলাম। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, বা যেটাকে আমরা বলি সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার বা ডিজিটসও বলি। ধরো একটা নম্বর লিখলাম 23.4, তার মধ্যে এই যে ডিজিটটা লিখলাম, আমি সংখ্যাটা লিখলাম, এই যে 23 যেটা দেখতে পাচ্ছ, 23 এটা কি? এটা হচ্ছে অ্যাকুরেট, একদম নিশ্চিত। কিন্তু এই যে 4 যেটা আসছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাউটফুল, কারণ এই 4টা 5ও হতে পারে, 5ও হতে পারে, 38ও হতে পারে, হ্যাঁ কি না? তাহলে এই টোটাল জিনিসটার মধ্যে, এই টোটাল ডিজিটটার মধ্যে কি আছে? অ্যাকুরেট নাম্বারও আছে, আবার ডাউটফুল ডিজিটও আছে। অ্যাকুরেট ডিজিটও আছে, আবার কি আছে? ডাউটফুল ডিজিটও আছে। তাহলে অ্যাকুরেট ডিজিট এবং ডাউটফুল ডিজিটকে একসঙ্গে আমরা কিভাবে এক্সপ্রেস করব, কিভাবে প্রকাশ করব, সেটাই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। সেটাই হচ্ছে কি? সিগনিফিকেন্ট ফিগার একসঙ্গে প্রকাশ করতে হবে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি করে নির্ণয় করব? প্রথমে হচ্ছে কি, ধরো 2.583, এটা প্রত্যেকেই কি? প্রত্যেকেই হচ্ছে নন জিরো, মানে এরা কেউই কিন্তু জিরো নয়, প্রত্যেকেই হচ্ছে, তার মানে যারা নন জিরো তারা প্রত্যেকেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তার মানে অশূন্য সংখ্যা কি হবে? তাৎপর্যপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়। অশূন্য সংখ্যা কি হবে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। তার মানে এখানে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে? কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে? 1 2 3 4। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4। ওকে,
বোঝা গেল? তারপরে মনে করো 0.0028। এবার এই জিরোগুলোর দিকে তাকাও। প্রথম কথা হচ্ছে এই জিরোগুলোর দিকে তাকাও। এই জিরোগুলোর বা সাইডে, মানে এই জিরোগুলোর বা সাইডে, মানে এরকম এই জায়গাতে, ঠিক আছে, বা এই জায়গাতে বা এই জায়গাতে কি কোনো অশূন্য সংখ্যা আছে? নেই, জিরোরাই আছে। ঠিক আছে, যদি জিরোরাই থাকে, কোনো অশূন্য সংখ্যা যদি না থাকে, তাহলে সেই জিরোগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হয় না। তাহলে তখন তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে অনলি দুটো। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা আছে? তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে দুটো। ওকে, কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে? দুইখানা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, যে 0.002008। তাহলে প্রথমে দেখলাম যে এই জিরোগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, এই জিরোগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু এই জিরোগুলোর কথা ভাবো, এই জিরোগুলোর আগে কিন্তু একটা কি আছে? অশূন্য সংখ্যা আছে। এই জিরোগুলোর আগে অশূন্য সংখ্যা আছে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 1 2 3 4। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হয়ে গেল? 4। যদি এরকম হয়, কিরকম? 0.002080, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? এটা তাৎপর্যপূর্ণ 1 2 3 4। দেখো এই জিরোর লেফটে 8 আছে, তার মানে এটাও কি হবে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। তার মানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো? 5টি। টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো হয়ে গেল? টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে গেল কতগুলি? 5টি। ওকে, ফাইন। নেক্সট দেখো, নেক্সট যদি এরকম থাকে 2.00 × 10⁶। এবার বলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো হবে? দেখো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় শুধু তোমাকে কোন পার্টটার দিকে খেয়াল রাখতে হবে? এটার দিকে খেয়াল রাখতে হবে। 10-এর পাওয়ার কি আছে সেটা কিন্তু বিবেচনার বিষয় নয়। তাহলে এখানে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে? 3খানা। বোঝা গেল? 10⁻1000 12 যা খুশি থাক, 10 12 14 16 যা খুশি থাক, সেটা তুমি দেখবে না, তুমি দেখবে তার আগে কি আছে। সেইখানে আগের যা রুল সেটাই অ্যাপ্লাই করে যত হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেটাই হবে তোমার উত্তর। ওকে, তুমি বলো এখানে কতগুলো আছে? 8.15 × 10⁸। এখানে আছে 156 মনে করো। এখানে কতগুলো আছে? এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 4খানা। ওকে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে কতগুলো আছে? 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে। বোঝা গেল? ওকে, ফাইন। নেক্সট দেখো কি আছে আমাদের। নেক্সট আছে রাউন্ড অফ করার নিয়ম। এবার বলবে স্যার রাউন্ড অফ করার নিয়ম মানে কি? রাউন্ড অফ করার নিয়ম আমরা ছোটোবেলা থেকেই জানি। কীরকম? ধরো বললাম 1.287, বললাম এটাকে কি বলবো? বললাম এটাকে 3টি অঙ্ক সংখ্যা বিশিষ্ট, 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়, এই সংখ্যাটিকে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো। কি? এটাকে বললাম 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো। তাহলে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যদি প্রকাশ করতে হয় তাহলে আমাকে কি রাখতে হবে? এই ঘর রাখতে হবে 1 2 এবং 8, এই 3টে নিতে হবে। আচ্ছা, তার মানে কি 7কে শুধু বাদ দিয়ে দিলে হয়ে যাবে? 7কে কি শুধু বাদ দিয়ে দিলে হয়ে যাবে? না, তার মানে বাদ দিতে হবে 7কে, এইটুক তো আমি বুঝে গেছি। কাকে বাদ দিতে হবে? 7কে বাদ দিতে হবে। তাহলে 7কে বাদ দিয়ে কি 1.28 লিখে দেব? না, দেখতে হবে যাকে বাদ দিব
যাকে বাদ দিব সে যদি 5-এর থেকে বড় হয়, সে যদি 5-এর থেকে বড় হয়, তাহলে কি করব? সে যদি 5-এর থেকে বড় হয় তাহলে কি করব? ঠিক আগের যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 যোগ করে নেব। 5-এর থেকে বড় হলে, যদি বড় হয়, তাহলে আগের সংখ্যার সাথে +1, আগের সংখ্যার সাথে 1 যোগ করে নেব। তার মানে 7কে বাদ দিতে হবে, 7 5-এর থেকে বড়, তার মানে আগের সংখ্যা কি আছে? 8, 8-এর সঙ্গে 1 যোগ করে নিতে হবে। তার মানে উত্তর কি হবে? 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় উত্তর হবে 1.29। বলো হ্যাঁ কি না? 1.29। ওকে, দ্বিতীয় একটা এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল 1। এটা কি? এটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 2 কি হবে? ধরো আছে 1.284। কি আছে? 1.284। ওকে, তো 1.284 যদি থাকে, এটাকেও যদি বলি যে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো, তাহলে এখানে কাকে বাদ দিতে হবে? এখানে বাদ দিতে হবে 4কে। দেখো 4 যে আছে সেটা কি 5-এর থেকে ছোট। 4 যে আছে সেটা কি? সেটা হচ্ছে 5-এর থেকে ছোট। তাহলে 4 যদি 5-এর থেকে ছোট হয় তাহলে শুধু 4 ছেড়ে দাও, 4কে বাদ দিয়ে দাও, বাকি যা আছে, যা থাকবে সেটা লিখে ফেলো। তার মানে 1.28 অনলি। তার মানে কি হবে? যদি যেটাকে বাদ দিব সেটা যদি 5-এর থেকে কম হয় তাহলে ওটাকে বাদ দিয়ে যা হবে সেটা লিখে দাও। এটা হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 3 কি হবে? এক্সাম্পল 3 হচ্ছে, দেখো এক্সাম্পল 3 কি হবে? এক্সাম্পল 3 হচ্ছে, এক্সাম্পল 3, 1 মিনিট, এক্সাম্পল 3 কি হচ্ছে? 1.285। এটা কি বলছে? 3 অঙ্ক বিশিষ্ট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো। 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো। তার মানে এখানে কাকে বাদ দিতে হবে? 5কে বাদ দিতে হবে। তো আমি শিখলাম যে যাকে বাদ দিতে হবে সে যদি 5-এর থেকে বড় হয় তাতে কি নিয়ম। আমি শিখলাম যে যাকে বাদ দিতে হবে সে যদি 5-এর থেকে ছোট হয় তাতে কি নিয়ম। কিন্তু আমি এখনও শিখিনি যে যদি 5ই থাকে তাহলে আমি কি করব। এবার হচ্ছে যদি 5 থাকে তাহলে দেখতে হবে তার আগের অঙ্কটা কি। তার মানে 5-এর আগের সংখ্যা দেখো। দেখলাম 5-এর আগে কে আছে? 8 আছে। যদি সংখ্যাটি যদি যৌগিক সংখ্যা হয়, বা যৌগিক, জোড় সংখ্যা হয়, 5-এর আগের সংখ্যা দেখো, 5-এর আগে যদি যেটা সংখ্যাটা যদি জোড় হয় তাহলে যা 5 বাদ দিয়ে লিখে দাও, 5 বাদ দিয়ে লিখে দাও। তার মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে অনলি হবে 1.28, কারণ 5-এর আগেরটা 8 কি জোড় সংখ্যা, তাই বলেছে 5 বাদ দিয়ে যা হয় সেটা লিখে দাও। যদি এরকম হয় 1.255, তাহলে দেখো একে যদি 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করি, তার মানে বুঝতে পারছি এই 5কে বাদ দিতে হবে। তাহলে এই 5কে বাদ দিচ্ছি, 5-এর আগেরটা কি আছে? 5-এর আগেরটা আছে 5। 5 জোড় না বিজোড়? 5 হচ্ছে বিজোড়। তার মানে যদি 5-এর আগেরটি যদি বিজোড় হয় তাহলে কি? পরবর্তী জোড় সংখ্যায় লেখো, পরবর্তী জোড় সংখ্যায় লিখো।
পরবর্তী জোড় সংখ্যায় লিখে দাও। তার মানে কি? তার মানে আমার ছিল কত 1.255, শেষের 5টা বাদ দিতে হবে, আগের 5টা হচ্ছে বিজোড়, এই বিজোড়টাকে কি নেক্সট যে জোড় সংখ্যা আছে সেটাতে লিখব। তার মানে কি 1.5 পরে জোড় সংখ্যা কোনটা? 6, তার মানে 1.26, তার মানে হচ্ছে 1.26। বলো বুঝতে পারলে কিনা? সো নিয়মগুলো কিন্তু মাথায় প্রথমে গোলমাল হবে, প্র্যাকটিস করলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? নিজে নিজে সংখ্যা লিখে নিজে নিজেই সেটাকে রাউন্ড অফ করো, এটাকে বলা হচ্ছে রাউন্ড অফ করার নিয়ম। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রাউন্ড অফ করার নিয়ম। ওকে, সবগুলো নিয়মে কিন্তু আমি বললাম। চলো নেক্সটে যাওয়া যাক। কি বলেছে? গুণ এবং ভাগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়। গুণ এবং ভাগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়। দেখো ব্যাপারগুলোকে যদি ভাষায় বলি অনেক বড়সড় হয়ে যাবে, ভাষায় না বলে সরাসরি প্র্যাকটিক্যালের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে করানোর চেষ্টা করি। এক্সাম্পল গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল সেম হবে। ধরো গুণ আছে কি 0.0000170, ওকে, ইন্টু 100.40, ওকে, ইন্টু 100.40। তাহলে এটাকে গুণ যে করব, করার পরে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আমাকে লিখতে হবে। দেখো ফিজিক্স আমরা পড়তে যাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারে অসংখ্য গুণ ভাগ এসব জিনিস আছে, তো এইসব জিনিসকে কিন্তু আমাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লিখতে হবে, সেই জন্যই কিন্তু এত কিছু শিখছি। তাহলে যখন গুণ আছে তখন দেখতে হবে যারা যারা গুণ হচ্ছে তাদের মধ্যে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম এবং সেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কতগুলো আছে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো আছে? এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 1 2 3 4 5, আর এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো আছে? 1 2 3। বলে বুঝতে পারলে কি না? তার মানে গুণফলে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে? গুণফলে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে। গুণফলে কতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে? 3টি থাকবে। নিয়মই তাই, কি যারা যারা গুণ হচ্ছে তাদের মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, গুণফলেও ঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ততগুলোই হবে, মিনিমামটা হবে। তার মানে মিনিমাম করতে গেলে কি করতে হবে? অবশ্যই রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ করার নিয়ম তো আমি তোমাকে একটু আগে শিখিয়ে দিলাম। তার মানে রাউন্ড অফ করে এর উত্তর কত হবে? 0.0171, ওকে, 0.0171 রাউন্ড অফ করে আমার কাছে গুণ করা আছে, আমি তাই ডিরেক্টলি বসিয়ে দিলাম। ঠিক আছে? তার মানে এখানে দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 3খানা। এটা তো শেখালাম গুণের। ভাগের কি হবে? ভাগের এক্সাম্পল নেই, চলো ভাগের এক্সাম্পল নেই। ভাগের ক্ষেত্রে সাপোজ ধরো 2.000 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 6.0 ইন্টু 10⁻³ ওকে, বুঝতে পারলে? দেখো তার মানে এই ক্ষেত্রে এখানে দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে? 1 2 3 4। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে? 2টো। তার মানে আমার গুণফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো থাকতে হবে? 2খানা থাকতে হবে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 0.33 ইন্টু 10⁻⁷, 0.33 ইন্টু 10⁻⁷, রাউন্ড অফ করার পরে। রাউন্ড অফটা সেজন্য কিন্তু আমি আগে শেখালাম, বইয়ে দেখবে রাউন্ড অফ পরে আছে। বোঝা গেল? এটা হচ্ছে গুণ এবং ভাগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে করছি। তাহলে একটাই বিষয় মনে রাখতে হবে, দেখতে হবে ন্যূনতম তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা, তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা, এটাই কিন্তু দেখতে হবে। সেই অনুযায়ী গুণ করে রাউন্ড অফ করতে হবে। সেই অনুযায়ী গুণ করে কি করতে হবে? রাউন্ড অফ করে দিতে হবে। ওকে, ফাইন।
চলো তাহলে গুণ ভাগে যেহেতু শিখে নিলাম, এবার আমাকে কিসে শিখতে হবে? এবার আমাকে শিখতে হবে যোগ বা বিয়োগে। এবার আমাকে কিসে শিখতে হবে? যোগ বা বিয়োগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ঠিক আছে, যোগ বা বিয়োগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এক্সাম্পলের মাধ্যমে করতে হবে। এক্সাম্পল ধরো আছে 56.125 প্লাস 32.20। ঠিক আছে, তাহলে যোগ করি, কী হবে? 56.125 32.20, তাহলে এখানে একটা 0 লিখতে হবে। 52388, হ্যাঁ কি না? তার মানে আফটার অল কত আসছে? 88.325। এটা কিন্তু আমার অ্যান্সার হবে না। কি অ্যান্সার হবে? আমাকে দেখতে হবে যে দশমিকের পরে ন্যূনতম অঙ্ক সংখ্যা কতগুলো আছে। দেখো এখানে দশমিকের পরে কতগুলো আছে? 3খানা। এখানে দশমিকের পরে কতগুলো আছে? 2খানা। তাহলে আমার উত্তরেও দশমিকের পরে, সরি 2 বলে 3 লিখে দিলাম, সরি। তাহলে আমাকে উত্তরেও দশমিকের পরে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে? 2টো থাকবে, মিনিমামটা থাকবে। এখানে কিন্তু টোটাল মিনিমাম না, দশমিকের পরে যে মিনিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে সেটা বিবেচনা করছি। এখানে দশমিকের পরে কটা আছে? দশমিকের পরে আছে 3খানা। এর দশমিকের পরে কত আছে? 2খানা আছে। তাহলে আমার উত্তরেও দশমিকের পরে কয়টা থাকবে? 2খানা থাকবে। তার মানে কি? তার মানে বোঝাই যাচ্ছে এই 5টাকে আউট করতে হবে। তো এই 5টাকে যদি আউট করতে চাই, রাউন্ড অফের নিয়মে আসো। তার আগের সংখ্যাটা দেখো, আগের সংখ্যাটা জোড় আছে, তাহলে জোড় থাকলে সেইভাবেই ছেড়ে দাও, এটাই তোমার অ্যান্সার। আর বিজোড় থাকলে নেক্সট জোড় সংখ্যায় লিখতে হবে। বলো বুঝতে পারলে কি না? একদম ইজি। ওকে, একদম ইজি। চলো আরেকটা যদি চাও করে দেই। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম আছে তো, সেখান থেকে করা যাবে আরামসে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা যেটা শিখলাম তার উপর কিছু প্রবলেম আছে, চলো প্র্যাকটিস করি। ফার্স্ট প্রবলেম দেখতে পাচ্ছ কি আছে? সঠিক তাৎপর্য অর্থপূর্ণ সংখ্যায় এত এর মান কি হবে? একটু আগে বললাম না আরেকটা প্র্যাকটিস করি, প্রথম কোশ্চেনই ওটার উপরে আছে। তাহলে কি আছে? 3.897 প্লাস 15.2। দেখো আমরা যোগ করব না, অপশান দেখেও বলতে পারি। ঠিক আছে, অপশান দেখে কি বলতে পারি? যে দশমিকের পরে যেখানে একটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে সেটাই হবে উত্তর। এবার যদি অপশানে দশমিকের পরে আলাদা আলাদা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকে তাহলে যোগ না করেই বলা যায় যেখানে দশমিকের পরে 1 আছে, যেখানে দশমিকের পরে একটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে সেটাই হবে উত্তর, হ্যাঁ কি না? এবার আমরা চলো জিনিসটাকে করি। কি? 15.200 লেখা যায় 3.897। 7, 9, 8, 2, 10, 0, হাতের 1, 4, 5, 4, 9। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে বুঝতে পারছি যে দশমিকের পরে এই এই 9, 7 যেটা আছে বা 9কে বাদ দিয়ে দিতে হবে। তো 9কে যদি বাদ দিই, 9 5-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে আগে যেটা আছে তার সঙ্গে 1 যোগ হবে, তাহলে তার সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে 19.1 হবে উত্তর আমার। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 19.1। ওকে, বোঝা গেল? চলো নেক্সটে যাই, নেক্সট প্রবলেমে যাই। ওকে, দেখো কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হচ্ছে 2%। গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি কত? 2%। তাহলে বলেছে আয়তন নির্ণয় ত্রুটি কত হবে? তাহলে গোলকের যে আয়তন আছে সেটাকে আমরা কি বলতে পারি? v = 4/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? গোলকের আয়তন, এটা যদি একটা গোলক হয় তার আয়তন কি হবে? সরি, কি হয়ে গেল?
যাই হোক, এটা মনে করো একটা গোলক আছে আর ব্যাসার্ধের, তার আয়তন কী হবে, ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব হবে। ওকে, তার মানে ভি, এই যে 4/3 পাই, এটা কি একটা কনস্ট্যান্ট, সেটাকে কে লিখে দিতে পারো, তাহলে আর কিউব। তাহলে কি লেখা যায়, ডেল ভি বাই ভি, কনস্ট্যান্টটা হাওয়া হয়ে যায় 3 ডেল আর বাই আর, হ্যাঁ কি না? তার মানে 3, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত, 2%, 2, তাহলে আর এর প্রকৃত মান কত হবে, পার্সেন্টেজ দেওয়া থাকলে প্রকৃত মান হয় 100, তার মানে কত হচ্ছে 6/100। তার মানে এটা তো আসলো কি আনুপাতিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি, আমার দরকার শতকরা ত্রুটি। তার মানে ডেল ভি বাই ভি ইন্টু 100% ইজ ইকুয়াল টু 6/100 ইন্টু 100%, দ্যাট ইজ 6%। আমার উত্তর কত আসছে, 6%। ইজি কি ইজি না? থিওরি বুঝে গেলে একদম ইজি, আর না বুঝতে পারলে বিজি। ওকে, বোঝা গেল? চলো নেক্সটে যাওয়া যাক, নেক্সট প্রবলেমে যাই। ওকে, নেক্সট প্রবলেমে যাই আমরা। নেক্সট প্রবলেম তোমাদের সামনে এই, একটি প্রাকৃতিক রাশির ফর্মুলা দেওয়া আছে। প্রাকৃতিক রাশির ফর্মুলা কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব বাই সি আন্ডার রুট অফ ডি। বলেছে এ বি সি এর ত্রুটি হচ্ছে 4, 2, 3, 1। এর ত্রুটি কত 4%, বি এর ত্রুটি কত 2%, সি এর কত 3%, ডি এর কত 1%। তবে বলছে এক্স এর ত্রুটি কত হবে। তো সিম্পলি লেখো ডেল এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 2 ডেল এ বাই এ প্লাস 3 ডেল বি বাই বি প্লাস সি এর পাওয়ার কত 1, তো ডেল সি বাই সি। আচ্ছা, রুট ওভার ডি মানে ডি টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ সামনে চলে আসলো, ডেল ডি বাই ডি। তাহলে 2 ইন্টু এ কত 4/100 প্লাস 3 ডেল বি কত 2, বি কত 100 প্লাস ডেল সি কত 3% মানে 3, সি কত 100 প্লাস হাফ, ডি কত 1/100। ওকে ফাইন। তাহলে সবার লসাগু কত নেওয়া যায়, এই দুইটাকে, এই যে দুইটাকে আছে 1/2, এই যে 1/2 দেখতে পাচ্ছ, এই যে 1/2 দেখতে পাচ্ছ, হিসাবের সুবিধার্থে এটাকে আমি এভাবে লিখতে পারি কি পারি না বলবে। কিভাবে লিখবো, 0.5 এইভাবে লিখবো, পারি কি পারি না, 1/2 মানে 0.5। এবার এলসিএম কত, এলসিএম হচ্ছে 100, তাহলে 8 যোগ 6 যোগ 3 যোগ 0.5, তাহলে কত আসছে 8, 6, 14, 3, 17, 17.5/100। এটা কি আসলো, এটা আসলো আমার ভগ্নাংশ ত্রুটি, এটা আমার কি আসলো, ভগ্নাংশ ত্রুটি বা আনুপাতিক ত্রুটি। তো শতকরা ত্রুটি কী হবে, ডেল এক্স বাই এক্স ইন্টু 100%, তার মানে 17.5/100 ইন্টু 100%, উত্তর আমার হয়ে যাবে 17.5%। বলো হ্যাঁ কি না? উত্তর কী হয়ে যাবে আমার 17.5%, 17.5%। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, নিচে দেওয়া কোন রাশিটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। নিচে দেওয়া কোন রাশিটির তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 3। দেখো প্রথমেরটা দেখো 3.033, 1, 2, 3, 4, এখানে কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, 4টা। পরেরটায় দেখো 0.030, কত, 2টো, কারণ এই 3 আর 0 এরাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। সিতে আসো, দেখো 30.30, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, 4। পরেরটায় আসো ডি, লাস্ট অপশান, এই 0 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা না, 3 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এই 0 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এই 0 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সো আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে কত, 3। একদম ইজি। ওকে, বোঝা গেল? চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন এবং আজকের তার সাথে সাথে আজকের লাস্ট কোয়েশ্চেন। কী বলা আছে, একটি চোঙের ভর পরিমাপ করে, তাহলে ভরের ক্ষেত্রে কি হচ্ছে
5 ± 0.005 এত গ্রাম। তার মানে প্রকৃত মান হচ্ছে 5, ত্রুটি হচ্ছে কত 0.005। আয়তন কি? আয়তন হচ্ছে 4 ± 0.02 সিসি। ওকে, তার মানে ভলিউম বা আয়তনের প্রকৃত মান হচ্ছে 4 আর ত্রুটি কত 0.02। বলছে ঘনত্ব পরিমাপে ত্রুটি কত হবে। তাহলে ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি মানে ডেল ডি বাই ডি ইজ ইকুয়াল টু কী হবে? ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি, হ্যাঁ কি না? ডেল এম কত? ডেল এম মানে কি? এম এর ত্রুটি। ত্রুটি কত দেওয়া আছে? 0.005 বাই 5 প্লাস ভি এর ত্রুটি কত? 0.02 বাই 4। বলো হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে এলসিএম? এলসিএম হচ্ছে 20, হ্যাঁ কি না? তার মানে 20 যদি হয় 0.005 ইন্টু কত হবে 4 প্লাস 0.02 ইন্টু কত হবে 5। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তার মানে এটাকে সলিউশন যদি করো, সলিউশন আচ্ছা সলিউশনটা চলো করি। কত হবে সলিউশন যদি করি? তাহলে 4 × 5 = 20, তার মানে 0.0020, সরি, তার মানে কী হবে 4 × 5 = 20। ওকে, 4 × 5 কত হলো 20। তার মানে এখানে আফটার অল কত হবে? 20 যদি হয়, তার মানে আফটার অল 4 × 5 যদি 20 হয়, 1 2 3 ঘর আগে দশমিক, তাই না? তার মানে 0.02 হয়ে যাবে প্লাস 5 দুগুণে কত হবে 10, তার মানে 0.1 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাই তো হবে নাকি? আচ্ছা, বাই কত? বাই হচ্ছে 20, তার মানে 0.02 প্লাস 0.1 বাই 20, তার মানে 0.10 বাই 0.02, তার মানে কত হচ্ছে 210, 0.12 বাই 20 ইন্টু কত হচ্ছে? আচ্ছা, কেন ইন্টু করছি? কারণ 100% করতে হবে, শতকরা ত্রুটি করতে হবে। তাহলে কত করলাম? 5 × 5 কত 60, তার মানে 0.6% অ্যান্সার, হ্যাঁ কি না? তার মানে অ্যান্সার কী হবে? আমার অ্যান্সার হবে 0.6%। তাহলে এই আজকের সেকেন্ড ক্লাসের মধ্য দিয়ে আমাদের যে প্রথম চ্যাপ্টার ভৌত জগতের পরিমাপ এবং মাত্রা, প্রথম যে চ্যাপ্টার সেটা শেষ হয়ে গেল। থিওরিটিক্যাল পোর্শন যা আসবে পরীক্ষায় শেষ হয়ে গেল। যেহেতু আমাদের শিডিউলে 3খানা ক্লাস আছে এই ভৌত জগতের পরিমাপ এবং মাত্রার পরিমাপ, ভৌত জগৎ ও পরিমাপের মধ্যে 3খানা ক্লাস পড়েছে, তাই নেক্সট যে ক্লাসটা হবে সেটা কি হবে? কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্লাস হবে। আমরা বেশ কিছু কোয়েশ্চেনের উপর ডিসকাস করব, কোয়েশ্চেন সলভ করব। ওকে, সো সবাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দেখে অবশ্যই সেই কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস যেটা হবে সেই ভিডিওটা অবশ্যই দেখবে, সেই ক্লাসটা অবশ্যই দেখবে। সো থ্যাংক ইউ, সাইনিং অফ।